এমন এমন জিনিস দেখছি, এমন এমন জিনিস শুনছি, লিটারেলি বলছি তুষার কাপুর, উদয় চোপড়া, এদের ওপর রেসপেক্ট বেড়ে যাচ্ছে। লর্ড বনি, অর্জুন কাপুর, এদের ওপর রেসপেক্ট বেড়ে যাচ্ছে। কারণ এরা একটা সীমা পর্যন্ত ছিছড়েপনা করতো, একটা লিমিট ছিল। এদেরও মাথা খারাপ ছিল, এদেরও কিছু মানে মাথা ব্রেন বুদ্ধির অভাব ছিল, এদেরও ব্রেন বেচলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাবে। কিন্তু তা সত্ত্বেও এদের অন্ততপক্ষে একটু হলেও মানে ঘ্যাম বা অহংকার 2% হলেও কম ছিল। এখন এমন এমন কিছু ব্যাপার চোখে পড়ছে, আমি মাঝে মাঝে ভয় পাচ্ছি যে লর্ড বনি আবার এসব নিয়ে না বাংলায় নকল করতে শুরু করে, এরকম দাবি দাবা না বাংলায় করতে শুরু করে দেয়। আমার ভয় লাগছে লিটারেলি। তো এখন কথা বলবো মোটামুটি ঈশান খচ্চরকে নিয়ে। তো ঈশান খচ্চর একটা বলা যেতে পারে এই মুহূর্তে গোটা ভারতের অন্যতম ফ্লপ স্টারদের মধ্যে অন্যতম। প্রথম সিনেমাটা করেছিল কন্টেন্টের জন্য, গানগুলো হিট হওয়ার কারণে সিনেমা হিট হয়ে যায়। তারপর থেকে নিজেকে বিরাট বড় একটা হনুভাবে সব জায়গায় ঘোরে, মানে মানে রিলস টিলস ছাড়ে, যেখানে যেখানে যায় এমন একটা হাবভাব নিয়ে চলে, বডিগার্ড ফডিগার্ড নিয়ে সানগ্লাস ফাংলাস পরে, যেন ও শাহিদ কাপুরের থেকেও এত বড় একজন নাম। এমনভাবে করে অন্ততপক্ষে ওর যে পারিবারিক সূত্রে যে আর কি আত্মীয় শাহিদ কাপুর, তারও এতটা ঘ্যাম নেই যতটা ঘ্যাম ঈশান খচ্চরের রয়েছে। তো তারই দেওয়া রিসেন্ট একটা স্টেটমেন্ট দেখে লিটারেলি ছিটকে গেছি যে ভাই এটাও হতে পারে। মানে এ তো ঋত্বিক থেকে শুরু করে, সলমান থেকে শুরু করে, জন আব্রাহাম থেকে শুরু করে, টাইগার শ্রফ, সবকা বাপ নিকলা। কারণ এরাও কোনোদিন ওপেনলি এরকম ধরনের বক্তব্য রেখেছে বলে, মানে বহুদিন ধরে এই ধরনের জিনিসপত্র ফলো করছি, সবার ইন্টারভিউ একদম ছেঁচে পড়ে পড়ি, কখনো এরকম ধরনের স্টেটমেন্ট কাউকে এতটা মানে কী বলবো কনফিডেন্সের সঙ্গে দিতে দেখিনি যতটা কি ঈশান খচ্চর একেবারে কনফিডেন্সের সঙ্গে দিচ্ছে। তো রিসেন্টলি তার একটা সিরিজ এসছে যেটার নাম হচ্ছে তার রয়্যালস, সেটা আমি দেখার প্রয়োজন পর্যন্ত মনে করিনি। যারা নিজেদের জীবনে বিরাট পরিমাণ সময় ফালতু নষ্ট করতে চাও তারা সেটা দেখতে পারো। একবার দেখার চেষ্টা করেছিলাম নেটফ্লিক্সে, কিছুক্ষণ চালানোর পর বুঝে গেছি যে এটা সিনেমা মানে এটা কোনো সিরিজ নয়, এটা একটা পানুর আর কি অ্যাডভার্টাইজ, সেটা বুঝে গেছিলাম। তখন থেকে এটা আমার দেখার ইচ্ছে চলে গেছিলো। এবার যেটুকু টাইম দেখেছিলাম একটা জিনিস লক্ষ্য করেছি যে ছেলের সিরিজে একটাই কাজ, জামা খুলে ঘুরে বেড়ানো, নিজের ওই মানে ছিচড়ে সিক্স প্যাক বডি দেখানো ছাড়া এর কোনো কাজ নেই পুরো সিরিজের। অভিনয় তো অপর্যন্ত করেনি, সারাক্ষণ শুধু ঠোঁটের কাজ করেছে, হাতের কাজ করেছে, আর বডিদের দেখানো ছাড়া কিছু করেনি। এবার এই যে সিরিজটা এত বডি দেখাচ্ছে, সব জায়গায় জামা প্যান্ট খুলে ফেলছে, আমি এর কারণটা লিটারেলি বুঝতে পেরেছি। মাল্লু কামাতে হবে, জামা খোলো মাল্লু কামাও, জামা খোলো মাল্লু কামাও, এই হচ্ছে এখন নতুন স্কিম। এবং এই স্কিমের এই মুহূর্তে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের ঈশান খচ্চর। ব্যাপারটা কী হয়েছে, রিসেন্টলি আমি একটা তার ইন্টারভিউ দেখি যেখানে সে পারিশ্রমিক নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। সে ক্লিয়ারলি বলছে যে আমি আমার প্রডিউসারকে ক্লিয়ারলি বলে দিয়েছি যদি আমাকে বডি খোলাতে হয়, আমার বডি তুমি যদি অডিয়েন্সকে শো করাতে চাও, তোমাকে আমাকে সিনেমায় আমি যা পারিশ্রমিক নিচ্ছি তার থেকে আরও এত % বেশি পারিশ্রমিক আমাকে দিতে হবে। আর কিছু কি বলবো বিরাট বড় লোক, আম্বানির পরিবারের একেবারে সঙ্গে থাকা একটা বড় প্রডিউসার রয়েছে, যার কাছে বিপুল টাকা রয়েছে, আর এই ধরনের গাথাদের কিছু টাকা দিয়ে পোষার জন্য এরা এই ধরনের জিনিসপত্র করতে রাজি হয়ে যায়। তো ঈশান খচ্চর দাবি করে যে আমার একটা এমন ফিগার রয়েছে যেটা দেখে ছেলে মেয়েদের চোখ ঠিকরে মাটিতে পড়ে যায়, এবং সেই জিনিসটা আমি যে দর্শককে দেখাচ্ছি সেটার জন্য আমি অনেক কিছু ডিজার্ভ করি। তো আমাকে তুমি এই ফিগার দেখাবার জন্য বিরাট পরিমাণে একটা অর্থ দাও। তো ওই যে ফিগার দেখাচ্ছে, নোরা ফাতেহিকে কোলে নিয়ে জলে পড়ে যাচ্ছে, সুইমিং করতে গিয়ে বডি দেখাচ্ছে, চান করতে গিয়ে বডি দেখাচ্ছে, ভূমিকে চুম্মা খেতে গিয়ে বডি দেখাচ্ছে, এর রিজন হচ্ছে একটাই, প্রতিটা সিন থেকে ও কিছু টাকা এক্সট্রা নেবে। ওয়াও 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 ওয়াও, মানে এটা যদি যে কোনো মেয়ে করতো তাহলে এটাকে একটা অন্য মানে করা হতো, সেই মেয়েকে একটা অন্য নাম হয়তো দিয়ে দেওয়া হতো, যেটা আজকে ঈশান খচ্চর করছে। শুনতে খারাপ লাগলেও বলছি, এই ধরনের জিনিস পাবলিকলি কে বলে ভাই? সামান্যটুকু কাণ্ডজ্ঞান নেই যে আমি কত বড় একটা জোকার সেটা বলে আমি প্রমাণ করব? এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে এরা দুবার ভাবেন। এরা ভাবে পিয়ার এদেরকে যা বলতে বলে সেটা এরা বলে দেয় জাস্ট। মানে আগেকার দিনে এই যে তুষার কাপুর রয়েছে, এরাও এককালে পাগল ছিল, মানে চেনা জানা আছে, চান্স পেয়ে গেছিলো যোগ্যতা না থাকা সত্ত্বেও। তো এরাও একটা টাইমে এই ধরনের জিনিসপত্র করেছে, কিন্তু এরম স্টেটমেন্ট দেওয়ার আগে এদেরও হাঁটু বুক থেকে শুরু করে বান্টু সবটা কেঁপে উঠতো, কিন্তু এর কাঁপে না। এরা এতটাই মানে এদের মানে ছোটোবেলা থেকে এতটাই অহংকার নিয়ে জন্মেছে, এরা ভাবে এরা কী না কি, একটা হিট দিতে পারেনি, একটা জায়গাতে এসে দাঁড়ালে ভিড় পর্যন্ত হয় না, পাবলিক মোতে না সিনেমা এলে, এত দিমাগ এত ঘ্যাম কোত্থেকে আসে ভাই যে আমি বডি দেখালে সলমান খান পর্যন্ত করে দিলাম স্টেটমেন্ট রাখিনি। কোনো দিন স্টেটমেন্ট হতে পারে ভেতরে ভেতরে এরকম ব্যাপার যে হয় না তা নয়, সলমান খানের মতো একটা স্টারডাম সে হয়তো বডি দেখাবার জন্য হয়তো নিতেই পারে, সেটা আমি ছোটো করছি, কিন্তু সেটা একদিনে হয় না। আজকে যখন সলমান খান ম্যানে পেয়ার কিয়াতে বডি দেখিয়েছে তখন সে কিন্তু এই ধরনের দাবি দাবা করেনি। একটা টাইমের পর তার বডিটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, লোকে সেই বডিটাকে একটা আইকনিক ফিগার হিসেবে দেখেছে, ঋত্বিকের বডিকে একটা আইকনিক ফিগার হিসেবে দেখেছে, জন আব্রাহামের বডিকে একটা আইকনিক ফিগার হিসেবে দেখেছে, তারপর তারা এই ধরনের স্টেটমেন্ট রাখলে মেনে নেওয়া যায়। ঈশান খচ্চরের ওটা কী বডি, একটা বাচ্চা ছেলের মতো বডি,
ভিএফএক্স দিয়ে ফোলানো যায়, সেই বডি দেখি এত দিমাগ, ভাই সিরিয়াসলি বলছি। মানে কী অবস্থা, কী দিনকালে পৌঁছেছে এদের কথাবার্তা শুনে। মানে কোথাও গিয়েছি অনন্যা পাণ্ডের সেই নাক দিয়ে মানে জিভ দিয়ে নাক ঠেকানোর টেকনিক, তারপর আমি বিরাট স্ট্রাগল করি, সেই দিনের কথা মনে পড়ে গেল, সেই দিনের কথা মনে পড়ে গেল। মানে ওটাকেও ছাপিয়ে গেছে এটা। আমি বডি দেখাবো, আমাকে এক্সট্রা টাকা দাও এই বডি দেখাবার জন্য। এবার তোমরা এটা নিয়ে তোমাদের মতামত জানিও, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। ব্যাপারটা চোখে পড়লো যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মত? চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।